তো আজকে আমরা ভারতের জলবায়ুর পরবর্তী অংশ আলোচনা করব। প্রথমে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। গতকাল আমরা ট্রপিক্যাল সাইক্লোন পর্যন্ত করেছি, এরপর পশ্চিমী ঝঞ্ঝা। তো পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ যেটা কিনা পশ্চিম দিক থেকে আসে। পশ্চিম দিক অর্থাৎ ভারতের পশ্চিম দিক, ভারতের সুদূর পশ্চিমে, ভারতের সুদূর পশ্চিমে একেবারে ভূমধ্য সাগর থেকে বায়ু প্রবেশ করে, সেটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে। এবং যেহেতু ভূমধ্য সাগর থেকে সেটা আসছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতে প্রবেশ করে এবং বায়ু প্রাচীর তৈরির মাধ্যমে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটায়। এবং আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত আমরা বলতে পারি মোটামুটি উত্তর ভারতের বেশ কিছুটা অংশে শীতকালে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। তো হঠাৎ করে শীতকালে এই ঘটনাটা দেখতে পাওয়া যায় এবং এটা কিন্তু একটা নন মনসুনাল প্রেসিপিটেশন প্যাটার্ন। পশ্চিমা জেট বায়ুর সাথে এর কিন্তু একটা রিলেশন আছে। পশ্চিমা জেট বায়ুর কথা আমি আগের দিন আলোচনা করেছি। শীতকালে কোন জেটটার জন্য আমাদের ভারতবর্ষের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলুন? গতকাল আলোচনা করেছি কোন জেট বায়ুটা? ক্রান্তীয় পূবালী জেট। আমি শীতকালের কথা বলেছি। শীতকালে পশ্চিমা জেট। হ্যাঁ, ক্রান্তীয় উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, যেটা আমি আরেকবার ম্যাপটা দেখাই। এই যে জেট বায়ুটা প্রবাহিত হচ্ছে, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, ঠিক ভারতের ওপর দিয়ে আরেকটু ওপর দিয়ে তিব্বত মালভূমির পাশ দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। এটা শীতকালে একটু দক্ষিণ দিকে চলে আসে, দক্ষিণ দিকে চলে এসে হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হয় এবং হিমালয় থেকে বায়ু নিমজ্জিত হয়ে প্রবাহিত হয় আমাদের সাবকন্টিনেন্টের উপর দিয়ে। এটা শীতকালীন মৌসুমী বায়ু। এবার এই যে বায়ুটা আসছে, দেখুন এটা কিন্তু ভূমধ্যসাগরের ওপর দিয়ে আসছে। যে ভূমধ্যসাগর রয়েছে, এটা আমাদের ভারতবর্ষ, পশ্চিম দিকে আমরা যত যাব পাকিস্তান, তারপরে ইরান, এদিকে আফগানিস্তান, উপর দিকে এদিকে ইরান, এই সমস্ত পার হয়ে এখানে আমাদের ভূমধ্যসাগর। তো ভূমধ্যসাগর থেকে যেহেতু বায়ুটা আসছে, এটা পশ্চিমা জেট বায়ুর সাথে একবারে সরাসরি সম্পর্কযুক্ত। পশ্চিমা জেট বায়ুর সাথে এটা প্রবেশ করে বায়ুটা, এবং যেহেতু ভূমধ্যসাগর থেকে আসছে এবং এই পুরো এলাকাটাতেই বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আসে। ভারতে এসে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকে না, কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য যথেষ্ট। তো সেটা যখন আমাদের এই শীতল জেট বায়ুর সাথে এটা যখন আসে, প্রবেশ করে আমাদের এখানে, তখন কিন্তু একটা বায়ু প্রাচীর তৈরি হয় এবং সেই বায়ু প্রাচীর বরাবর এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটা ওপর দিকে উঠে যায়, ওপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টি হয়। এটা পশ্চিমী ঝঞ্ঝা আমরা বলি। যেহেতু পশ্চিম দিক থেকে আসছে, আমাদের পশ্চিম দিকে ভূমধ্য সাগর রয়েছে, সেখান থেকে আসছে, এসে আমাদের উত্তর পশ্চিম ভারতে, মূলত উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর। এবার কাশ্মীরে যখন হবে, সেটা আর বৃষ্টি হবে না, কারণ সে একই শীতকাল, যথেষ্ট টেম্পারেচার সেখানে কম, তার উপর শীতকাল। তো সেখানে কিন্তু তুষারপাত হবে। শীতকালীন তুষারপাতটা কিন্তু ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটা হয়, এবং সেটা আমাদের উত্তরপ্রদেশ, বিহার, কখনো পশ্চিমবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত ঘটায় শীতকালে। দেখবেন যখনই শীতকালে বৃষ্টিপাত হয়, আমাদের নিউজ পেপারে সেগুলো নিয়ে বলা হয়, অ্যানালাইসিস করা হয় যে কেন হলো, তখন কিন্তু এই
পশ্চিমী ঝঞ্ঝার কথা উল্লেখ করা থাকে, এবং পশ্চিমী ঝঞ্ঝা মানেই সেটা বুঝবেন যে এটা সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের সাথে একটা সম্পর্ক রয়েছে, এবং যেটা কিনা ভূমধ্যসাগরের একটা বায়ু। ঠিক আছে, বোঝা গেল তাহলে? কারোর বুঝতে অসুবিধা থাকলে বলবেন। হ্যালো, ওকে তো? হ্যাঁ। বেশ, এই জেট বায়ুটা কিন্তু মনে রাখবেন, কারণ এখানে জেট বায়ু নিয়ে প্রচুর চর্চা হয় এই জায়গাতে, এবং প্রশ্ন কিন্তু এইখান থেকে হবে। জেট বায়ু থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা। দ্য ময়েশ্চার ইন দিস স্টর্ম ইউজুয়ালি অরিজিনেটস ওভার দ্য মেডিটেরিয়ান সি অ্যান্ড দ্য আটলান্টিক ওশন। তো এই যে বায়ুটা, এর যে জলীয় বাষ্প, সেটা কিন্তু মূলত ভূমধ্যসাগর থেকে আসে, এবং কিছুটা আটলান্টিক থেকে, কারণ ভূমধ্যসাগর আটলান্টিকেরই পার্ট, তো সেখান থেকে এটা আসে। তাহলে এটা হলো they travel from place to place due to difference in pressure. There is a high pressure in northwestern Indian subcontinent favoring its travel. তো আমাদের এই যে উত্তর পূর্ব ভারতে, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এখানে একটা হাই প্রেশার থাকে শীতকাল, তো সেটা এখানে প্রবেশ করে। ডিউরিং উইন্টার লো প্রেশার সিস্টেম অরিজিনেটস অফ দ্য মেডিটেরিয়ান সি অ্যান্ড ওয়েস্টার্ন এশিয়া অ্যান্ড মুভস ইনটু ইন্ডিয়া অ্যালং উইথ ওয়েস্টার্লি ফ্লো। তাহলে এই জিনিসটা যেটা বললাম এটাই হয়, এবং এইটা দে শাওয়ার রেন ওভার পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভারত, নেপাল, এইসব জায়গাতে এখানে কিন্তু বৃষ্টিপাত হয়। ওয়েস্টার্ন ডিস্টেন্স আর ইম্পর্টেন্ট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রবি ক্রপ ইন দ্য নর্দার্ন সাবকন্টিনেন্ট, দ্যাট ইজ হুইট। তো এখানে গম চাষের সাথে একটা সম্পর্ক রয়েছে। গম চাষ কোথায় হয় বলুন? আমাদের ভারতবর্ষে আমি যদি দেখি, গম চাষের মূল এলাকা কোথায়? স্যার, হেক্টর প্রতি উৎপাদন সব থেকে পাঞ্জাব। বেশি হয় পাঞ্জাব, আর তারপর হরিয়ানা, উত্তরপ্রদেশে কিছুটা হয়, পশ্চিমবঙ্গে অল্প একটু হয়। বেশ, তো এই যে উত্তর পশ্চিম ভারত, এখানে কিন্তু মূলত পাঞ্জাব হরিয়ানা এই এলাকাটাতেই গম মূলত হয়। তো এই শীতকালীন বৃষ্টিপাত, এই যে রবি ক্রপ, রবি ক্রপ মানে শীতকালে যে যে চাষটা হয় সেটা রবি ক্রপ, রবি ফসল। তো সেটা আরেকটু ভালো হয় যদি এই শীতকালীন বৃষ্টিপাতটা হয়। কারণ কি দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা গতকাল দেখলাম ম্যাপে যে ভারতের উত্তর পশ্চিম দিকগুলো মৌসুমি বৃষ্টিপাত খুব একটা হয় না, কারণ সেখানে পৌঁছাতে পৌঁছাতে জলীয় বাষ্প আর থাকে না, শেষ হয়ে যায়। তো তারা মূলত সেচ কাজের মাধ্যমে, জলসেচের মাধ্যমেই কিন্তু উত্তর পশ্চিম ভারতে কৃষিকাজ হয়। তো এইখানে শীতকালে যদি একটু বৃষ্টি সেখানে ঢুকে পড়ে, শীতকালে যদি পশ্চিমী ঝঞ্ঝা একটু সেখানে ঢুকে পড়ে, একটু যদি বৃষ্টি হয় সেখানে, সেটা কিন্তু কৃষিকাজের জন্য যথেষ্ট ভালো, কারণ অন্য সময়ে সেখানে খুব একটা বৃষ্টি হচ্ছে না। তো এর একটা কিন্তু বড় গুরুত্ব রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতগুলোর ফসল, শীতকালীন ফসল ফলানোর জন্য এই পশ্চিমী ঝঞ্ঝার একটা বড় ভূমিকা রয়েছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। Extratropical storms are a global rather than a localized phenomena with moisture usually carried in the upper atmosphere. তো এটা কিন্তু এক্সট্রা টপিক্যাল একটা স্ট্রম, নাতিশীতোষ্ণ একটা ঘূর্ণবাত এটা, ঠিক আছে? কারণ এই যে বললাম ফ্রন্ট তৈরি হয়, প্রাচীর তৈরি হয়, তো এবং স্থলভাগে হচ্ছে, তো এটা একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতেরই অংশ আমরা বলতে পারি। একটা বড় এলাকা জুড়ে এটা হয়। আমরা যদি ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের কথা যেটা আগের দিন বললাম, সেটা হয় কি সমুদ্রে হয়, আর এটা কিন্তু স্থলভাগেই উৎপন্ন হয়। এক্সট্রাটপিক্যাল স্টর্মটা স্থলভাগে উৎপন্ন হয়। তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের অ্যাকচুয়াল যে অরিজিন, অ্যাকচুয়াল যে কারণ বা অ্যাকচুয়াল যে ফেনোমেনাটা, অ্যাকচুয়াল যে ঘটনাটা, সেটা কিন্তু একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, ঠিক আছে? তো সেইখানে সেজন্য একটা বিরাট বড় এলাকা জুড়ে হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি, এটা একটা অনেক বড় জায়গা জুড়ে হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের ধ্বংস শক্তি অনেক বেশি, অনেক বেশি বৃষ্টি হয়, অনেক বেশি ঝড় হয়,
কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে ঝড়ের পরিমাণটা, বৃষ্টিপাতের পরিমাণটা কম, কিন্তু এলাকাটা অনেক বড়, অনেক বড় এলাকা জুড়ে সেখানে কিন্তু বৃষ্টিটা হয়। তাহলে এখানে কিন্তু আমাদের এই কনসেপচুয়াল জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে যে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিটা এইভাবে হচ্ছে, তার সাথে একটা সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের একটা সম্পর্ক রয়েছে, এবং এর যে মূল জলীয় বাষ্প আসে ভূমধ্য সাগর থেকে, জলীয় বাষ্পটা আসে, ভারতে প্রবেশ করে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি, এবং যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে তুষারপাতগুলো কিন্তু হয়। হিমাচল প্রদেশ, কাশ্মীর, এইসব জায়গাতে কিন্তু তুষারপাত হয়। এবং এখানকার যে রবি ক্রপ, শীতকালীন ফসল, সেটার উপর এর একটা বড় ভূমিকা আছে, এবং আদতে এটা একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই ওভারঅল আমাদের এই যে বিষয়গুলো বললাম এটা কিন্তু মনে রাখবেন। হলো পশ্চিমী ঝঞ্ঝা। আচ্ছা, ফ্যাক্টর রেসপন্সিবল ফর রিজনাল ভেরিয়েবিলিটি অফ রেনফল ওভার ইন্ডিয়া। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন, সেটা আমরা প্রথম দিনেই ম্যাপে কিন্তু দেখেছিলাম কোথায় কেমন বৃষ্টি হয়। কি বলছে? উইন্ডওয়ার্ড রিজিয়ন, দ্যাট ইজ ওয়েস্টার্ন ঘাট, গেট মোর রেনফল দ্যান ইন্টেরিয়ার্স। পশ্চিম ঘাট, অর্থাৎ যেখানে প্রথমেই আরব সাগরীয় শাখা এসে ধাক্কা খাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর, সেখানে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, খুব স্বাভাবিক। গতকাল আমি কারণটা বলেছি, শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে হয়। আর কি বলছে? রিজন অবস্ট্রাক্টিং মনসুনাল ব্রাঞ্চেস লাইক দ্যাট পারপেন্ডিকুলার টু আরাবিয়ান সি ব্রাঞ্চ গেট রেনফল, দ্যাট ইজ হিমালয়ান রেন ফুটহিল স্টেটস। ঠিক যেখানে অবস্ট্যাকলটা তৈরি হয়, ঠিক যেখানে পর্বতটা রয়েছে, সেখানেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়। এটা খুব স্বাভাবিক। যেখানে পর্বত রয়েছে, যেটা মৌসুমি বায়ু প্রবাহের পথে বাধা সৃষ্টি করছে, সেইখানেই বৃষ্টিটা হবে, কারণ সেই পর্বতের সেই দিকের ঢালেতেই বায়ুটা অপর দিকে উঠে গিয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টি হয়। সুতরাং যেখানে বাধা পাচ্ছে, সেটা হিমালয় পার্বত্য অঞ্চল হতে পারে বা পশ্চিমঘাট পর্বত হতে পারে, সেখানেই বৃষ্টিটা মূলত বেশি হয়, বাকি অঞ্চলগুলোতে কম হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি? আরাবল্লী প্যারালাল টু আরাবিয়ান সি ব্রাঞ্চ রিমেন্স ড্রাই। যেহেতু আরাবল্লীটা একদমই মৌসুমি বায়ু প্রবাহের সাথে সমান্তরালভাবে অবস্থিত, সেজন্যে বাধা পাওয়ার কোনো জায়গা নেই, এবং আরাবল্লীর যে উচ্চতা, সেখানে কিন্তু এই যে মৌসুমি বায়ুটা ওপর দিকে উঠে মেঘ তৈরি হবে, যদি বাধা পেতেও পারে কিছুটা, সেটা যে উপরে উঠে মেঘ তৈরি হবে সেই সুযোগটা কিন্তু নেই। যে কারণে আরাবল্লী এবং তার আশপাশের অঞ্চল, অর্থাৎ রাজস্থান, গুজরাট, এই যে মধ্যপ্রদেশ, এই যে জায়গাগুলো, এখানে কিন্তু খুব একটা বৃষ্টি হয় না। সাউথ ইস্টার্ন রিজিয়ন প্যারালাল টু বে অফ বেঙ্গল ব্রাঞ্চ রিমেন্স ড্রাই। তো এখানে উত্তর পূর্ব দিকে ঠিক যে জায়গাটা বঙ্গোপসাগরীয় শাখার সাথে যেটা সমান্তরাল রয়েছে, সেখানে বৃষ্টি হয় না, যদিও সেই জায়গাটা খুব কম। কারণ আমরা কি জানি, উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু হিমালয়ের একটা বাঁক রয়েছে, হিমালয়ের একটা সিনট্যাক্সিয়াল বেন্ড রয়েছে। এখানে এই যে পুরো হিমালয়টা অর্ধচন্দ্রাকারে ভারতের ওপরে বিস্তৃত, এবং তারপরে এখানে কিন্তু যে বাঁকটা রয়েছে, হিমালয়ের যে এক্সটেনশনটা রয়েছে, সেটা কিন্তু আরাকানিয়মা, এই একটা বড় অঞ্চল জুড়ে রয়েছে। তো পুরোটাই কিন্তু বাধা, অর্থাৎ এই যে বঙ্গোপসাগরীয় শাখা, এটা যদি একবার এখানে ঢুকে পড়ে, সেটা কিন্তু বেরোনোর পথ পায় না। সেই জন্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়। এর আগের দিন আমরা ম্যাপে দেখেছি, বৃষ্টিপাতের যে ম্যাপটা আমরা প্রথমেই দেখেছিলাম, সেখানে কি দেখলাম যে যথেষ্ট পরিমাণে এই যে ব্ল্যাক যে রিজনটা রয়েছে, ব্ল্যাক রিজনটাতে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয়। উত্তর পূর্ব ভারতের ম্যাক্সিমাম এরিয়া কিন্তু এই জায়গা, এই জোনে পড়ছে। তার কারণ এখানে হিমালয়ের বাঁক রয়েছে, একটা সিনট্যাক্সিয়াল চুলের কাটার মতো হিমালয় বাঁক নিয়ে এখানে অবস্থিত, যে কারণে এই বায়ুটা এখানে যখন প্রবেশ করে, সুউচ্চ হিমালয় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং পুরো এই জোনটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়। তো এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্ব ভারত, এই দুটো জায়গাতে বৃষ্টি হওয়ার কিন্তু এই কারণগুলো রয়েছে। তাহলে এটা সিজনাল ভেরিয়েশনের একটা অন্যতম কারণ, এইভাবে পর্বতের অবস্থান। এবং
রিজিয়ন্স নিয়ার টু দ্য সি গেট মোর রেইনফল অ্যাজ উইন্ড বিয়ার মোর ময়েশ্চার। তো সমুদ্র থেকে যেগুলো খুব কাছাকাছি অঞ্চল রয়েছে, যেগুলো সমুদ্র থেকে খুব বেশি দূরে নেই, সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়। কেন? কারণ সমুদ্র থেকেই তো জলীয় বাষ্পটা সংগৃহীত হচ্ছে। তো সমুদ্রের কাছাকাছি অঞ্চলে যতক্ষণ না সেটা মেঘ তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু সেখানে জলীয় বাষ্প প্রচুর। তো সবচেয়ে বেশি মেঘ, সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু এই সমুদ্রের আশপাশের অঞ্চলগুলোতেই হয়, মানে পার্বত্য অঞ্চলের পরে। কারণ কি? কারণ শৈলক্ষেপ বৃষ্টি তো হয়ই, তার সাথে সাথে পরিচলন বৃষ্টিপাতেরও কিন্তু একটা জায়গা থাকে। কারণ এই যে সময়টা সারা গ্রীষ্মকাল জুড়ে ভারতবর্ষের এই যে স্থলভাগ সেটা যথেষ্ট গরম থাকে, লো প্রেসার জোন তৈরি হয়, এবং সমুদ্রে থেকে বায়ু সেই লো প্রেসার জোন অনুযায়ী লো প্রেসার জোনে প্রবেশ করা মাত্র হালকা হয়ে ওপর দিকে ওঠে। এখানে কিন্তু কোনো পর্বত প্রয়োজন হয় না। যখন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেশি থাকে তখন সেই জলীয়বাষ্পপূর্ণ বায়ু সেটা গরম হয়ে ওপর দিকে উঠে যায়, ওপর দিকে উঠে মেঘ তৈরি হয়, বৃষ্টি হয়। এটা কিন্তু খুব সিম্পল মেকানিজম, যেটা আমরা পরিচলন বৃষ্টি বলি। তো এই পরিচলন বৃষ্টিরও কিন্তু একটা জায়গা থাকে। তো সেই জন্যে এই সমুদ্রের পার্শ্ববর্তী যে সমস্ত উত্তপ্ত অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টি হয়। দেখবেন এর কারণ আমাদের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির যে এলাকাটা, ছোটনাগপুর মালভূমি কোথায় রয়েছে, কোন কোন রাজ্যে রয়েছে ছোটনাগপুর মালভূমি বলুন তো? এখানে তো দেখা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কিছুটা আছে এই ওই পশ্চিমবঙ্গের মানে পুরুলিয়া, বাঁকুড়ার এই সাইডটাতে। বেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি অংশ ছোটনাগপুর মালভূমি, বিহারের কিছু অংশ, তার সাথে ছত্তিশগড়। এই যে জায়গাটা, এই জায়গা গ্রীষ্মকালে কি হয়, মালভূমি অঞ্চল যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হয়ে যায়। মালভূমি অঞ্চলগুলো উত্তপ্ত হয়ে যায় কারণ এখানকার যে শিলা, সেই শিলা যথেষ্ট পরিমাণে তাপ ধরে রাখার ক্ষমতা রাখে। তো প্রচুর পরিমাণে টেম্পারেচার গ্রীষ্মকালে এখানে তৈরি হয়, এবং যেই মাত্র এই বঙ্গোপসাগরীয় শাখা থেকে যথেষ্ট জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে প্রবেশ করে, এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে নিম্নচাপ তৈরি হয়। আমরা বলি নিম্নচাপ হয়েছে। নিম্নচাপ হওয়া মানে হচ্ছে লো প্রেশার হওয়া, বায়ুর চাপ যখন 1013.25 মিলিবারের থেকে কমে যাচ্ছে, বায়ুর চাপ যখন 1013.25 মিলিবার থেকে কমে যাচ্ছে, আমরা তখনই বলি লো প্রেশার। এবার এই লো প্রেশারটা যত বেশি হবে তত বেশি কিন্তু সেখানে আবহাওয়ার যে গোলযোগ, অর্থাৎ বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, এগুলো তৈরি হওয়ার পরিস্থিতি হবে। কারণ যত লো প্রেশার তত কিন্তু আশপাশের উচ্চচাপের বায়ু সেখানে আসবে, আসার পর একটা ঘূর্ণি তৈরি হবে, তারপর সেটা ওপর দিকে উঠবে। সাধারণ নিয়মে ওপর দিকে উঠবে, যে গরম হলে, উত্তপ্ত হলে হালকা হয় এবং উপর দিকে উঠে যায়, সেটা হবে এবং বৃষ্টিপাতটা হবে। কিন্তু এটাই যখন দিল্লিতে পৌঁছাচ্ছে, দিল্লির কাছাকাছি এরকম জায়গাতে যখন পৌঁছাচ্ছে, সেন্ট্রাল ইন্ডিয়াতে পৌঁছাচ্ছে, মধ্য ভারতের কোনো জায়গাতে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আর যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প সেই বায়ুটাতে নেই। কারণ অলরেডি সেই জলীয় বাষ্পটা মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে, উপকূলবর্তী আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে আর জলীয় বাষ্প নেই। সুতরাং সেটা যদি হালকা হয়ে ওপর দিকে ওঠেও, কারণ দিল্লি, মধ্য ভারতে যথেষ্ট গরম থাকে, যথেষ্ট লো প্রেশার থাকে, সেটা যদি ওপর দিকে ওঠেও সেখান থেকে শিশিরাঙ্কে পৌঁছালেও, শিশিরাঙ্কে পৌঁছে সেখানে যে ঘনীভবন হবে সেটা তো সুযোগ নেই, শিশিরাঙ্কে পৌঁছাচ্ছে না, কারণ তার মধ্যে যথেষ্ট জলীয় বাষ্প নেই। না থাকলে সেখান থেকে অতিরিক্ত জলীয় বাষ্প জলকণায় হওয়ার সুযোগ নেই, মেঘ তৈরি হওয়ার সুযোগ নেই। তাহলে মধ্য ভারতে এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয় না বা অনেক কম হয়, শুকনো এলাকা, শুষ্ক এলাকা। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা হলো রিজন অফ দ্য কনফ্লুয়েন্স অফ টু মেজর ব্রাঞ্চেস অলসো রিসিভ মোর রেনফল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। দুটো শাখায় তো বিভক্ত হচ্ছে, এবার দুটো কনফ্লুয়েন্স জোন একটা থাকছে যেখানে দুটো বায়ু মিলিত হচ্ছে, আরব সাগরীয় শাখা
এবং বঙ্গোপসাগরীয় শাখা যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়, কারণ দুটো আলাদা বায়ুর আলাদা টেম্পারেচার থাকে, একটা কিছুটা উত্তপ্ত থাকবে, একটা কিছুটা শীতল থাকবে তুলনামূলক। যেটাই উত্তপ্ত কিছুটা থাকবে সেটা কিন্তু শীতল বায়ুর গা বেয়ে ওপর দিয়ে উঠে যাবে এবং সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তো এই কনফ্লুয়েন্স জোন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বোঝা গেল? দুটো শাখা মিলিত হচ্ছে, এদিক থেকে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে, দুটো যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়। তাহলে এইগুলো হচ্ছে কারণ যে এক এক জায়গাতে সারা ভারতবর্ষ জুড়ে এক এক রকমের বৃষ্টি হয়, সব জায়গায় কিন্তু সমান বৃষ্টি হয় না। হলো তাহলে? এবার হচ্ছে সার্দার্ন অসিলেশন। এই সার্দার্ন অসিলেশনটা খুব গুরুত্বপূর্ণ। এটা বলতে পারবেন সার্দার্ন অসিলেশন কাকে বলে, দক্ষিণী দোলন কাকে বলে? কি বলতে পারবেন দক্ষিণী দোলন কাকে বলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এল নিনোর সাথে দক্ষিণী দোলন দুটোকে একসাথে আমরা ইএনএসও বলি, এল নিনো সার্দার্ন অসিলেশন বলি। তো সার্দার্ন অসিলেশনটা কি? সার্দার্ন অসিলেশন বা দক্ষিণী দোলন, a curious seesaw pattern of meteorological changes has been observed Indian Ocean and Pacific Ocean, between Indian Ocean and Pacific Ocean. Whenever pressure is high over Indian Ocean, low pressure prevails over Pacific Ocean and vice versa. তাহলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, যখন ভারত মহাসাগরে লো প্রেশার থাকে তখন প্রশান্ত মহাসাগরে হাই প্রেশার, যখন ভারত মহাসাগরে হাই প্রেশার থাকে তখন প্রশান্ত মহাসাগরে লো প্রেশার থাকে, এবং এই উল্টো ঘটনাটা কিন্তু দেখা যায়। স্কেল ইউজ ফর দিস প্যাটার্ন ইজ সার্দার্ন অসিলেশন ইন্ডেক্স। এটাকে তাহিতি ডারউইন প্রেশারও বলা হয়। ঠিক আছে, তো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে কোনো একটা মহাসাগরে তাপমাত্রা বেশি থাকে, কোনো একটা মহাসাগরে তাপমাত্রা কম থাকে, এবং এই হাই প্রেশার লো প্রেশারটা কিন্তু তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। তাহলে এই জিনিসটা কিন্তু দেখা যায়, এবং এই ভেরিয়েশনের জন্য, এই পার্থক্যের জন্য অনেক কিছু কিন্তু চেঞ্জেস আসে। যখন সার্দার্ন অসিলেশন যথেষ্ট ভালো ফেজে থাকে, সার্দার্ন অসিলেশন অর্থাৎ যেখানে কিনা ভারত মহাসাগরের লো প্রেশার, প্রশান্ত মহাসাগরে হাই প্রেশার, তখন কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হয় ভারতে, ভারতীয় উপমহাদেশে যথেষ্ট বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা লা নিনা কন্ডিশন বলি। লা নিনা কন্ডিশনের সাথে এর কিন্তু সরাসরি একটা যোগ রয়েছে। আর যখন সার্দার্ন অসিলেশন এইটা কিন্তু যথেষ্ট, এটা যদি উল্টো ফেজে থাকে, অর্থাৎ হাই প্রেশার ভারত মহাসাগরে, লো প্রেশার প্রশান্ত মহাসাগরে, তখন কিন্তু ভারতে বৃষ্টিপাতটা অনেক কম হয়। এল নিনোর সাথে এর সরাসরি সম্পর্ক রয়েছে। তো সার্দার্ন অসিলেশন এবং তার সাথে এল নিনো দুটো একসাথে মিলে সারা পৃথিবীর যে জলবায়ু সেটা কিন্তু পাল্টে দেয়, চেঞ্জ করে দেয়। কারণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর মানে কি পৃথিবীর একটা বিস্তীর্ণ অংশ, একটা বিরাট বড় এলাকা। তো সেই দুটো জায়গা এবং তার উপকূলবর্তী এলাকা সবটা নিয়ে জলবায়ুর একটা ব্যাপক পরিবর্তন সারা বিশ্ব জুড়ে দেখা যায়। তাহলে এটা হলো, এবার আমরা এখানে ফেজগুলো আলোচনা করব, কি ঘটনা ঘটে। এই ম্যাপটা ভালো করে দেখুন, ম্যাপটা বোঝা যাচ্ছে? কোন জায়গাটা দেখা যাচ্ছে একটু
এটা বোঝা যাচ্ছে এটা দক্ষিণ আমেরিকা, এটা অস্ট্রেলিয়া, এটা ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া এই জায়গাটা, আর এই পুরো এলাকাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা বোঝা যাচ্ছে? বলুন। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তো এই যে অংশটা দেখুন, দক্ষিণ আমেরিকা এই জায়গাতে মূলত উচ্চচাপ অঞ্চল অবস্থান করে এবং এই দিকটা এখানে লো প্রেসার থাকে। এটা গ্রীষ্মকালীন যে পরিস্থিতি, মূলত গ্রীষ্মকালীন, এবার বিভিন্ন সময় এটা অবস্থান করে, আমরা শুধু শুধু গ্রীষ্মকালে বলতে পারি না। তো এটা হচ্ছে নর্মাল অবস্থা, সাধারণ অবস্থা। প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জুড়ে এই হাই প্রেসার এবং এই জায়গাতে লো প্রেসার, এবং ভারত মহাসাগরে তার সাথে লো প্রেসার। এটা হচ্ছে সাধারণ অবস্থা। এই অবস্থায় কি হয়, এই দিকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সমুদ্র স্রোতটাও কিন্তু প্রবাহিত হয় উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে। এবার এর সাথে ঊর্ধ্বাকাশের বায়ুর প্রবাহের সম্পর্ক রয়েছে। এদিক থেকে এদিকে স্রোত প্রবাহ হচ্ছে, মানে এদিক থেকে এদিকে বায়ু প্রবাহ হচ্ছে। বায়ু প্রবাহের সাথে সাথে স্রোতটা কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে। তো এখানে এসে উষ্ণ, জলটা উষ্ণ, সারফেসটা উষ্ণ। তো এখানে আসার পরে এদিকে যে বায়ু সেটা গরম হয়ে ঊর্ধ্বমুখী হবে। ঊর্ধ্বমুখী হয়ে এই জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হবে, অর্থাৎ এই ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স থেকে শুরু করে এদিকে এলেই ভারত এবং ভারতের সাথে আরও ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশগুলো। তো এই পুরো ঘটনাটা, এটা কিন্তু আমরা বলি লা নিনা ফেজ, অর্থাৎ জলবায়ুর সাধারণ অবস্থা। বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছেন কি বলবেন? স্যার লাস্টের ওইটা আরেকবার একটু বলবেন, একটু অসুবিধা হচ্ছে, মানে ওই বৃষ্টিপাত হলো কি করে, মানে হাই প্রেসার থেকে হ্যাঁ, ওই লো দেখুন প্রেসারের এটা দিকে? দুটো কন্ডিশনই বুঝতে হবে। দেখুন, বায়ুমণ্ডলে যেমন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহ হয়, বায়ুমণ্ডলে যেমন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহ হয়, তেমনি জলের ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রেও সেম। যেখানে জলটা বেশি গরম, মানে লো প্রেসার, যেখানে জলটা একটু ঠান্ডা, সেই ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার দিকে জলটা প্রবাহিত হবে। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে জলটা প্রবাহিত হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। তাহলে এই ঘটনাটা সাধারণ অবস্থা, জলটা এদিকে আসছে এবং জলের সাথে সাথে বায়ুর দিকও কিন্তু এরকম। কারণ এই যে সমুদ্র স্রোতের মূল কারণই হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ুটাও কিন্তু এদিক থেকে এদিকেই প্রবাহিত হচ্ছে, এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই বায়ু প্রবাহ হচ্ছে, সমুদ্র স্রোতের সাথে সাথেই বায়ু প্রবাহ হচ্ছে। এবং সেই বায়ু যখন এখানে এসে পৌঁছাচ্ছে লো প্রেশার জোনে, তখন সেটা আরও বেশি গরম হচ্ছে। সেটা গরম হয়ে, কারণ এখানে লো প্রেশার আছে, এখানে উচ্চচাপ আছে, এখানে টেম্পারেচার অনেক বেশি। তাহলে এখানে এসে বায়ুটাও গরম হবে এবং বায়ুটা গরম হলে ওপর দিকে উঠবে, ওপর দিকে উঠে সেখানে মেঘ তৈরি করে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে। তারপর এই বায়ুটা কিন্তু আবার এদিকে এসে এদিকে নিম্নগামী হবে, নিম্নগামী হয়ে আবার এদিকে উঠবে। এবং এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, ঊর্ধ্বাকাশের যে বায়ু প্রবাহ, আমরা এখানে একটা স্রোত দেখতে পাচ্ছি, সমুদ্রের ওপরে একটা স্রোত আছে, কিন্তু ঊর্ধ্বাকাশের এই যে বায়ু প্রবাহ, এটাকে আমরা ওয়াকার সেল বলি, ওয়াকার বায়ু সঞ্চালন বলি। ঠিক আছে? এটা এল নিনো লা নিনা কন্ডিশনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা কিন্তু ওয়াকার সার্কুলেশন এই কোষটা সারা পৃথিবী জুড়ে দেখা যায়। এখানে একটা কোষ আছে, অর্থাৎ এই বায়ু উঠছে, নামছে, আবার এই যে চলছে, এটাকে কোষ বলা হয়। তো এই জিনিসটা এখানেও ঘটে, এখানে সারা পৃথিবী জুড়ে এই
নিরক্ষীয় অঞ্চলের আশপাশের অঞ্চল জুড়ে এটা ঘটে। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু এটাকে আমরা ওয়াকার সার্কুলেশন বলি, ঊর্ধ্বাকাশের বায়ু প্রবাহটাকে ওয়াকার সার্কুলেশন বলি, এটা মনে রাখবেন। তো এটা হচ্ছে সাধারণ অবস্থা, একেবারে সাধারণ অবস্থা, এবং দক্ষিণী দোলনেরও এটা সাধারণ অবস্থা, কারণ এখানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে এবং ভারত মহাসাগরে লো প্রেশার থাকছে। তাহলে এইটা কিন্তু পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা রাখবেন। এবার এটা হচ্ছে ঊর্ধ্বাকাশের কন্ডিশন। জলের মধ্যেও এই জিনিসটা দেখা যায়, এই যে দক্ষিণ আমেরিকা থেকে ইন্দোনেশিয়ার দিকে এই যে গরম স্রোতটা দিকে প্রবাহিত হচ্ছে, স্রোত কিন্তু আবার নিচের দিকেও উল্টো দিকে প্রবাহিত হয়। যাই হোক, এটা আমরা এত ডিটেলসে যাব না, দরকার নেই। এবার এল নিনোর ক্ষেত্রে কি হয়? এল নিনোর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু উল্টে যায়, উল্টো দিকে হয়। এই যে ওয়াকার সার্কুলেশনের ওপর দিকে সেলটা এখানে দেখানো আছে, যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু ঊর্ধ্বাকাশের, এটা ওয়াকার সার্কুলেশন বলে। এবার এল নিনো কন্ডিশনে কি হয়? এল নিনো কন্ডিশনে এই যে লো প্রেশার, এখানে লো প্রেশার প্রথমের দিকে প্রচুর বেশি থাকে, লো প্রেশার অনেক বেশি, তাহলে এইদিকে শীতল অবস্থা, হাই প্রেশার, এখান থেকে লো প্রেশারের দিকে জলটা যাবে, প্রচুর পরিমাণে এদিকে জল যাবে, প্রচণ্ড লো প্রেশার এদিকে রয়েছে। এখন এই জল যখন এদিকে চলে যাবে, জলের তো একটা সমতা রক্ষার ব্যাপার থাকে। একটা দিকে যদি জল শুধু চলে যায় সেটা তো হয় না, জলের একটা সমতা লেভেল রক্ষা করতে হয়। যে কোনো জলের ক্ষেত্রেই তাই, আমরা যে কোনো পাত্রেই জল রাখি তার ওপরটা কিন্তু সমান থাকে, সমান্তরাল থাকে ভূপৃষ্ঠের সাথে, কোনো দিকে উঁচু নিচু থাকে না। পাত্রের একদিকে জল উঁচু আর একদিকে পাত্রের জল নিচু, এরকম থাকে না। তো সমুদ্রের ক্ষেত্রেও তাই, যখন এটা এই জলের লেভেলটা এই লো প্রেশারের দিকে 100 সেন্টিমিটারের ওপর বেশি হয়ে যায়, 100 সেন্টিমিটারের ওপর বেশি হয়ে যায়, 100 সেন্টিমিটার পর্যন্ত জলটা দিকে আসতে থাকে, কারণ এদিকে প্রচণ্ড গরম, এদিকে অনেক বেশি উচ্চচাপ নিম্নচাপ। তো 100 সেন্টিমিটার ওপর যখন এই ঢালটা হয়ে যাচ্ছে জল আস্তে আস্তে, তখন কি হয়? তখন এই দিকের যে উচ্চতার কারণে জলটা কিন্তু উল্টো দিকে প্রবাহ শুরু হয়। তখন এই দিকের জলটা, লো প্রেশারের জলটা, কারণ এখানে ঢাল অনেক বেড়ে গেছে, লো প্রেশারের জলটা তখন হাই প্রেশারের দিকে চলে যায়, উল্টো দিকে ঘুরে যায়। এইখানেই কিন্তু গন্ডগোলটা শুরু হয়, কারণ এই দিকের গরম জল সেটা কিন্তু উল্টো দিকে চলে আসছে ঢালের সমতা রক্ষার কারণে। এবং এই দিকে যখন সেই গরম স্রোতটা চলে আসে, তখন লো প্রেশার জোনটা কিন্তু হয়ে যায় এইখানে প্রশান্ত মহাসাগরের তখন পূর্ব দিকে হয়ে যায় লো প্রেশার, পশ্চিম দিকে হয়ে যায় হাই প্রেশার, কারণ গরম জলটা কিন্তু এই দিকে চলে আসছে। ঠিক আছে? তো এই ঘটনাটা ঘটার কারণে পুরো আবহাওয়ার পরিস্থিতিটা উল্টে যায়, কারণ বিপরীত দিকে চলে গেছে হাই প্রেশার লো প্রেশার, এদিকে হাই প্রেশার চলে এসেছে, এদিকে লো প্রেশার চলে গেছে, সব গরম জলটা এদিকে চলে এসছে। তখন তাহলে জল এদিকে আসা এবং বায়ু প্রবাহের দিকটাও তখন উল্টে যায়, এদিকে লো প্রেশার, এদিক থেকে এদিকে বায়ু প্রবাহ হচ্ছে, ওপর দিকে উঠে এদিকে গরম, তাহলে এখানে ওপর দিকে উঠে বৃষ্টি হবে। তাহলে এই পেরু আর ইকুয়েডরের উপকূলে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার উপকূলে, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, এই জায়গাটা, চিলি, এই পুরো জায়গাটাতে বৃষ্টি হয়, আর এই দিকটা হয়ে যায় শুকনো, কারণ এখানে হাই প্রেশার আছে এবং তার সাথে ভারত মহাসাগরেও হাই প্রেশার থাকে এই দিকের জায়গাটাতে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা বলছি এল নিনো। এল নিনো অর্থাৎ পুরোপুরি এই ঘটনাটা বিপরীত অবস্থা চলে যায়, সমস্ত বৃষ্টিটা হয়ে যায় যেখানে বৃষ্টি হওয়ারই কথা নয়। পেরু, ইকুয়েডর উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়ে যায় যখন এল নিনো থাকে, এবং ভারতীয় উপমহাদেশ সহ ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই সব জায়গাতে কিন্তু তখন আর বৃষ্টি হয় না। মৌসুমি বায়ুর মতো প্রবাহিত হয়, কিন্তু বৃষ্টি খুব একটা হয় না, কারণ বেশি হাই প্রেশার থাকে এই জায়গাতে। যদি হাই প্রেশার থাকে বেশি, তাহলে কিন্তু জলীয় বাষ্প গ্রহণের ক্ষমতা থাকছে না, কারণ আমরা গতকাল কি বললাম যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, বায়ু যদি গরম হয় তাহলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিন্তু বাড়ে, আর বায়ু যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে। তাহলে এখানে কিন্তু খুব একটা জলীয় বাষ্প
নিতে পারবে না, কারণ উচ্চচাপ হয়ে গেছে এখানে। সেই কারণে ভারতীয় উপমহাদেশে এল নিনো কন্ডিশনের সময় বৃষ্টি কিন্তু খুবই কম হয়। বোঝা গেল? এল নিনো কন্ডিশনটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমি লা নিনা কন্ডিশন বললাম। লা নিনা কন্ডিশন মানে হচ্ছে সাধারণ অবস্থা, যেখানে বৃষ্টি নর্মাল হয়, মৌসুমি বৃষ্টি নর্মাল হয়, সাধারণভাবে মৌসুমি বৃষ্টি হয়। আর এল নিনো মানে যখন মৌসুমি বৃষ্টি কম হয়, খরা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই কনসেপচুয়াল ক্ল্যারিটিগুলো রাখবেন, কারণ এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন হবে। এল নিনো লা নিনা এতটাই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন, সারা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করছে। এই জন্যই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এল নিনো লা নিনা থেকে প্রায় প্রশ্ন হয়। এদিকে বিপরীত এল নিনো এবং নর্মাল ফেজের ঘটনা দেখানো আছে। এ দেখুন, নর্মাল ফেজে কি হচ্ছে, বাদিকে মেঘ। এল নিনো অবস্থা দেখুন, ডান দিকে মেঘ, মানে এই পেরু ইকুয়েডর উপকূলে দক্ষিণ আমেরিকার দিকে মেঘ রয়েছে। এখানে পুরো উল্টো দিকে স্রোতটা ঘুরে যায়, নিম্নচাপটা ঘুরে যায়। তো এই ঘটনাটা এখানে ঘটে, এবং তার সাথে ওয়াকার সার্কুলেশনও ঘটে। এবার কিছু কিছু টার্ম আছে। ম্যাঙ্গো শাওয়ার। ম্যাঙ্গো শাওয়ার কোথায় বলে, বা ম্যাঙ্গো শাওয়ার জিনিসটা কি? স্যার কর্ণাটক কেরালার ওই দিকটাই তো বলে ম্যাঙ্গো শাওয়ার, আম্র বৃষ্টি যেটা। হ্যাঁ, কখন হয় এটা? ওই তো এপ্রিল মাসে, এপ্রিল মে মাসে। স্যার, এটা কালবৈশাখী ঝড়টা বিভিন্ন জায়গায় ঠিক বিভিন্ন নামে ঠিক পরিচিত, একদম যেমন ঠিক। কেরালায় আম্রবৃষ্টি, আসামে বরদৈছিলা, কর্ণাটকে কফি ব্লুম। বেশ, একদম ঠিক। তো এই কর্ণাটকে চেরি ব্লুজুম বা কফি বৃষ্টি বলা হয়, এটাই ম্যাঙ্গো শাওয়ার বলা হয় কেরালাতে। উত্তর পূর্ব ভারতে এটাকে টি শাওয়ারও বলা হয়, ঠিক আছে। আসামে বরদৈছিলা, কিন্তু উত্তর পূর্ব ভারতে আরও অন্যান্য জায়গাতে এটাকে টি শাওয়ার বলে। এবং প্রত্যেকটাই কিন্তু প্রি মনসুনাল রেনফল, প্রাক মৌসুমি বৃষ্টিপাত। মৌসুমি বৃষ্টি আসার আগেই এই বৃষ্টিটা হয়ে যায়। আমাদের কালবৈশাখীটাও তাই। আচ্ছা, কালবৈশাখীর আরেকটা নাম আছে, বলুন তো কি বলা হয় কালবৈশাখী? নরওয়েস্টার। কেন বলা হয়? তো উত্তর পশ্চিম দিক থেকে আসে তাই। উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, এই জন্য এটাকে বলা হয় নরওয়েস্টার, কালবৈশাখী। গ্রীষ্মকালে বিকেলে প্রায়ই এই ঝড়টা দেখতে পাওয়া যায়। তো আমরা এটাকে কালবৈশাখী বলছি। আসামে বরদৈছিলা বলা হয়। লু। লু একটা স্থানীয় বায়ু এবং উষ্ণ বায়ু প্রবাহ। কোথায় দেখা যায়? বিশেষ করে উত্তর উত্তর ভারতে, ভারতে। দিল্লি। হ্যাঁ, উত্তর পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাতে দেখা যায়, ঠিক আছে। তো এর বৈশিষ্ট্য কি? লু এর বৈশিষ্ট্য কি? লু এর কি বৈশিষ্ট্য বলুন? লু হচ্ছে একটা তাপমাত্রা তো গরম অনেক বেশি। বাতাস। হ্যাঁ, তাপমাত্রা অনেক বেশি হয়। এটা প্রথম কথা হচ্ছে, উষ্ণ বায়ু তো বটেই, লু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়, প্রচণ্ড উষ্ণ বায়ু, কিন্তু তার সাথে লু হচ্ছে শুষ্ক বায়ু। শুষ্ক, শুকনো বায়ু যথেষ্ট পরিমাণে। এখানে কিন্তু বায়ুটার মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, উষ্ণ এবং শুষ্ক, এই জন্য চামড়া পড়ে যায় খুব সহজে। তো আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত লু কিন্তু প্রবাহিত হয় না, কারণ আমাদের সমুদ্র থেকে আমরা খুব বেশি দূরে থাকি না। সমুদ্রের বায়ু এখানে যথেষ্ট পরিমাণ প্রবেশ করে,
এবং সেটা জলীয় বাষ্প থাকে তার মধ্যে, যে কারণে পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গে মূলত তাপপ্রবাহ হয়, যথেষ্ট উষ্ণ বায়ু প্রবাহিত হয়, কিন্তু তার সাথে যেহেতু কিছুটা ময়েশ্চার থাকে সেজন্যে খুব একটা এখানে লুটা কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, আঁধিটা কি? স্যার আধে এক প্রকার ধূলিঝড়, দিয়ে একটা যেটা ধূলিঝড়। রাজস্থানে দেখা যায়। হ্যাঁ, কখন হয়, কেন হয়? আঁধি তো এপ্রিল মাসে দেখা যায়। এপ্রিল এটা মে মাসে হয়, গ্রীষ্মকালে, হ্যাঁ। ঠিক একদমই তাই। এখানে আমরা যতগুলো ঝড়ের কথা আলোচনা করছি প্রত্যেকটাই কিন্তু এপ্রিল মে মাসে হয়। লু, আঁধি, কালবৈশাখী এগুলো। আর আশ্বিনের ঝড়টা কি, এটা একটু বলুন। স্যার আশ্বিনের ঝড় হচ্ছে আশ্বিনের যখন ঝড় শরৎকালে প্রবাহিত হয়। মানে যখন ওই মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব কিছুটা থাকে, আর ওই মানে বলতে চাইছি যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সঙ্গে যখন আর কি একটা সংঘর্ষ সংঘর্ষ হয়, হয়। তখন যে একটা সাইক্লোন হয় আশ্বিন মাসে, সেটাইকে বলে আশ্বিনের ঝড়। ঠিক, মূলত অক্টোবর নভেম্বর মাস, সেই সময়ে প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সাথে সামুদ্রিক বায়ুর সংঘর্ষ হয়। ঠিক আছে, সমুদ্র থেকে বায়ু আসছে, তার সাথে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এর সাথে একটা সংঘর্ষ দেখতে পাওয়া যায়। কারণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু তখন সবে বওয়া শুরু হয়েছে, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুটা তখন যাচ্ছে, ফিরছে। সেই সময়ে সমুদ্র থেকে বায়ু আসে, একটা সংঘর্ষ হয়, বায়ু প্রাচীর তৈরি হয়, এবং বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী অঞ্চল, এটা কিন্তু সারা ভারতে হয় না, এগুলো সবই লোকালাইজড। আশ্বিনের ঝড়টা মূলত পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলেই দেখতে পাওয়া যায়। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কথা আগে বলেছি, তার সাথে সাথে এই 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 বায়ুগুলো কিন্তু প্রবাহ হওয়া দেখা যায়। আচ্ছা, আর একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি কি? স্যার কোনো স্থানে যদি মানে কয়েক ঘন্টা বা এক ঘন্টার মধ্যে যদি 100 মিলিমিটার এর বেশি, 100 মিলিমিটার বা তার একটু বেশি বৃষ্টি হয়, তখনই তাকে আমরা ওই ক্লাউড বাস্ট বলতে পারি। একটা ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টা বললে হবে না, স্পেসিফিক 1 ঘন্টার মধ্যে যদি 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়, 100 মিলিমিটার বৃষ্টি 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ হিউজ পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টিটাকে আমরা বলছি মেঘ ভাঙা বৃষ্টি। অর্থাৎ যেন মেঘটাই ভেঙে ফেটে পড়ে সেই জায়গাতে এত বৃষ্টি হয়েছে, মেঘটাই যেন সেখানে ভেঙে গেছে। কারণ 1 ঘন্টার মধ্যে এত বৃষ্টি আমরা ভাবতেই পারি না। তো তখন এটাকে ক্লাউড বাস্ট বলা হয়। এটা হলো। আচ্ছা, যদি বলা হয় NLM, নর্মাল লিমিট অফ মনসুন, এই জিনিসটা কি? এটা আমি যদিও গতকাল একটু আলোচনা করেছি। নর্মাল লিমিট অফ মনসুন, NLM। গতকাল আমি তারিখ বলছিলাম কিছু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 মে, কেরলে 1 জুন, কলকাতায় 10 জুন, দিল্লিতে 1 জুলাই এবং সারা ভারতে 15 জুলাই, এর মধ্যে মৌসুমি বর্ষা শুরু হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে নর্মাল লিমিট অফ মনসুন, সাধারণ অবস্থা, মৌসুমি বৃষ্টির এটা সাধারণ অবস্থা। এই তারিখগুলোতে এই জায়গাতে মৌসুমি বৃষ্টি সাধারণত শুরু হয়, সাধারণত হয়, এই জন্য এটাকে নর্মাল লিমিট বলা হচ্ছে। এবার এইটা কিন্তু 100% সবসময় মেলে না, কারণ বৃষ্টিপাত যে হবেই এরকম কোনো গ্যারেন্টি নেই। মৌসুমি বায়ু ঢুকে যায়, কিন্তু বৃষ্টিপাতের হওয়ার গ্যারেন্টি এখানে নেই।
তাহলে বোঝা যাচ্ছে তাহলে এই ঘটনা এইগুলো এবং এই টার্মটা মনে রাখবেন, নর্মাল লিমিট অফ মনসুন মানে এই তারিখগুলোতে যে বৃষ্টিপাতের সময় দেয়া হচ্ছে সেইটা। এটা হলো। তো এইভাবে আমাদেরকে ওভারঅল জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? মৌসিনরাম স্যার। মৌসিনরাম, মৌসিনরাম। মেঘালয়। হ্যাঁ, মেঘালয়। চেরাপুঞ্জি বললে হবে না, একদম স্পেসিফিক মৌসিনরাম। তো সেই হিসেবে ভারতের আর্দ্রতম রাজ্য অবশ্যই মেঘালয়, শুষ্কতম রাজ্য হচ্ছে রাজস্থান। আচ্ছা, আমি কিছু প্রশ্নোত্তর জিজ্ঞাসা করব। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের সবচেয়ে বেশি পরিবর্তনশীলতা কোথায় লক্ষ্য করা? ভালো করে প্রশ্নটা শুনবেন। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা কোথায় লক্ষ্য করা যায়? বার্ষিক বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা মেঘালয় মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, থর মরুভূমি অঞ্চল নাকি উপদ্বীপীয় ভারত? স্যার গাঙ্গেয় সমভূমি থর অঞ্চল। থর মরুভূমি অঞ্চল। আচ্ছা, একটু কেন মনে হচ্ছে এই প্রশ্নটা যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল কেন বা থর মরুভূমি কেন মনে হচ্ছে সেটা একটু বলুন। স্যার গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বর্ষাকালে যেটুকু বৃষ্টিপাত হয়, যেটা হয়, শীতকালে ততটা বৃষ্টিপাত হয় না। বেশ, আর থর কিন্তু মরুভূমি থর কেন মনে হচ্ছে? মরুভূমি অঞ্চলে সারা বছর ধরেই মানে অল্প বৃষ্টিপাত হয়। তারতম্যের জন্যই তো মরুভূমির সৃষ্টি হয়েছে। না, এটা বুঝতে ভুল হয়েছে। তারতম্যের কথা এখানে বলা হয়নি, বা তারতম্যের মিনিংটা ভুল ধরছেন আপনি। ব্যাপারটা কি হচ্ছে, কি বলা হচ্ছে প্রশ্নটাতে? বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা, অর্থাৎ কখনো সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার কখনো সেখানে বৃষ্টিপাত কম হচ্ছে, পরিবর্তনশীল। মেঘালয় পরিবর্তনশীল না, কারণ মেঘালয় সবসময়তেই বেশি বৃষ্টি হয়। রাজস্থান পরিবর্তনশীল নয়, কারণ রাজস্থানে সবসময়তেই কম বৃষ্টি হয়, তাই না? রাজস্থানে আমরা বলতে পারি না যে বর্ষাকালে রাজস্থানে প্রচুর বৃষ্টি হয়, গ্রীষ্মকাল শুকনো থাকে, এটা আমরা বলতে পারি না। গাঙ্গেয় সমভূমি অঞ্চল কিন্তু পরিবর্তনশীল, কখনো সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার কখনো সেখানে বৃষ্টি হচ্ছে না। ঋতুগত পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বাকি জায়গাগুলোতে বা উপদ্বীপীয় ভারতে খুব বেশি বৃষ্টি হয় না, মাঝারি মাপের বৃষ্টি হয়, সবসময়তেই মাঝারি বৃষ্টি হয়, কিন্তু ভেরিয়েশন, পরিবর্তনশীলতা, সেটা বেশি সব থেকে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, বোঝা গেল প্রশ্নটা? আমি ওই জন্য বললাম একটু ভালো করে বুঝতে হবে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ এখান থেকে সবসময় কিন্তু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে না, সবসময় ইনফরমেশন জিজ্ঞাসা করা হবে না, বুঝতে হবে ব্যাপারটা। আচ্ছা, যদি এরকম প্রশ্ন হয়, মৌসুমি বায়ুর উৎপত্তি যার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত সেটা কোনটা? প্রত্যক্ষভাবে সম্পর্কিত। 1 পশ্চিমা বায়ু, 2 আধি, 3 জেট বায়ু প্রবাহ, 4 স্থলভাগ এবং জলভাগের উপরিতলের উষ্ণতা এবং শীতলতার তারতম্য। মৌসুমি বায়ুর উৎপত্তি স্যার কি? জেট বায়ু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম জিজ্ঞাসা করা হয় যে ভারতে মৌসুমি বায়ু প্রবাহের উপর প্রভাব বিস্তারকারী এল নিনো কি? মৌসুমি বায়ু প্রবাহের প্রভাব বিস্তারকারী এল নিনো কি? চিলির উপকূলে প্রবাহিত উত্তরমুখী শীতল সমুদ্র স্রোত, নাকি ইকুয়েডর এবং পেরু উপকূলে প্রবাহিত পশ্চিমমুখী উষ্ণ সমুদ্র স্রোত, নাকি স্পেনের পশ্চিম উপকূলে অবস্থিত নিম্নচাপ বলয়, নাকি নান অফ দি অ্যাবভ? কোনটা? আমি আরেকবার বলছি। স্যার এটা উষ্ণ সমুদ্র স্রোত।
ওই পেরু আর ইকুয়েডর উপকূলের ওইটা হবে স্যার। তাই কি? খুব ভালো করে এটা পড়তে হবে। প্রথমে কি বলছে, চিলির উপকূলে প্রবাহিত উত্তরমুখী শীতল সমুদ্র স্রোত, এটা নয়, এল নিনোতে কোনো শীতল স্রোত প্রবাহিত হয় না। ইকুয়েডর পেরুর উপকূলে প্রবাহিত পশ্চিমমুখী উষ্ণ সমুদ্র স্রোত বলছে। না না স্যার, এটা সরি, এটা দক্ষিণমুখী হবে, পশ্চিমমুখী তো হবে না। পশ্চিমমুখী হবে না। তা এখানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু নান অফ দি অ্যাবাভটা আনসার। ঠিক আছে, ভালো করে স্যার, পড়তে যে হবে। শীতল হাম্বল স্রোতটা প্রবাহিত হয়, তার পরিবর্তেই এল নিনো স্রোতটা প্রবাহিত হ্যাঁ, হয়। হাম্বল স্রোতটা পাওয়া যাচ্ছে না, তাহলে স্যার, এখানে নান অফ দি যখন অ্যাবাভ হাম্বল হবে। স্রোতটা হচ্ছে না তখনই লা নিনাটা হচ্ছে না না, মানে স্যার এটা আমার খুব গুলিয়ে যায় যখন না, হাম্বল লা স্রোতটা নিনা মানে প্রবাহিত হচ্ছে না হয়ে হাম্বল স্রোত প্রবাহিত হবে। হাম্বল হাম্বল স্রোত কোথা স্রোতটা, দিয়ে প্রবাহিত হয়? আচ্ছা, এই হ্যাঁ যে হ্যাঁ, দক্ষিণ আমেরিকা রয়েছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে হাম্বল স্রোত প্রবাহিত হয়। এই যে দক্ষিণ আমেরিকা, এইখান দিয়ে, এই নিচে দিয়ে, এইখান দিয়ে কুমেরু স্রোত আসে, কুমেরু স্রোতটা এখানে ঘুরেই ধাক্কা লাগে, ঘুরে গিয়ে এখান দিয়ে হাম্বল স্রোত নিচে থেকে ওপর দিকে ওঠে। এই একদম দক্ষিণ আমেরিকার এই চিলির উপকূলের গা বেয়ে ওপর দিকে ওঠে, এটা হচ্ছে হাম্বল স্রোত। কিন্তু যখন এই দিক থেকে সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত দিকে আসছে, এখানে যদি যখন লো প্রেশার হয়ে যাচ্ছে, তখন হাম্বল স্রোতের আর কোনো অস্তিত্ব নেই, তখন এখানে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে এবং এই জায়গার পুরো বাস্তুতন্ত্রটা বিঘ্ন ঘটছে। আমি ফলাফল নিয়ে আলোচনা করিনি, কারণ সেটা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটোলজি বা ইন্ডিয়ান ক্লাইমেটের বিষয়বস্তু নয়। কিন্তু এই যে জায়গাটা, যখন এখানে লো প্রেশার হচ্ছে, যখন আমরা বলছি এল নিনো কন্ডিশন, তখন এই জায়গাতে লো প্রেশার, অর্থাৎ এখানে পেরু আছে, চিলি আছে, আরেকটু উপরে মেক্সিকো আছে, এই জোনটা পুরো ব্যাপক পরিমাণ বৃষ্টি হয় এল নিনোর সময়। এখানে বৃষ্টি হয় বলেই আমাদের এখানে বৃষ্টি নেই, হয় না। তাহলে এখানে বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার কথা নয়, এবং তার সাথে সাথে এখানে জলটা গরম হয়ে গেছে, যেটাও হওয়ার কথা নয়, কারণ হাম্বল স্রোত হচ্ছে শীতল, কুমেরু স্রোতটারই পরিবর্তিত রূপ হাম্বল স্রোত। তাহলে নর্মাল কন্ডিশনে শীতল থাকে, এল নিনো কন্ডিশনে গরম হয়ে যায়, এবং এখানে প্রচুর বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, প্রচুর যে জলজ জীব যারা প্রচুর মারা যায়। এখানে এল নিনো হলেই এই জায়গাটাতে পুরোপুরি বিঘ্ন ঘটে। ঠিক আছে? আর লা নিনা কন্ডিশন মানে হচ্ছে নর্মাল কন্ডিশন, কোথাও কোনো গোলযোগ নেই, কোনো ঝামেলা নেই, এখানে হাম্বল স্রোত, শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, এখানকার বাস্তুতন্ত্র স্থির থাকছে, কোনো কিছু বিঘ্ন ঘটছে না, এখানে বৃষ্টি হওয়ার দরকার নেই, হচ্ছে না, আমাদের উপমহাদেশে বৃষ্টি হওয়ার দরকার সেখানে হচ্ছে। এটা হচ্ছে লা নিনা। ঠিক আছে? আর স্যার লা নাদা কোন সিচুয়েশনটাকে বলা হচ্ছে? লা নাদা, লা নাদার সাথে তো এখানে যোগাযোগ নেই। আচ্ছা, লা নাদার সাথে এখানে যোগাযোগ নেই। ঠিক আছে? বরং আমাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা বলা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। ঠিক আছে? ইন্ডিয়ান ওশেন ডাইপোল সেটা কি? যেমন প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তাপমাত্রা এবং উচ্চচাপ নিম্নচাপের পরিবর্তন দেখা যায়, যেটা সার্দার্ন অসিলেশন বললাম, সেরকমই ইন্ডিয়ান ওশেন ডাইপোল হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের তাপমাত্রার বিভিন্নতা। এখানে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর, তো যখন এই আরব সাগরে কিছুটা উচ্চচাপ, বঙ্গোপসাগরে কিছুটা নিম্নচাপ, অর্থাৎ উষ্ণতার তারতম্যের কারণে দেখা যায়, তখন কিন্তু আমাদের উপমহাদেশে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়। যদি বিপরীত অবস্থা দেখা যায়, আরব সাগরে উচ্চচাপ, ভারত মহাসাগরে আরব সাগরে নিম্নচাপ, ভারত মহাসাগরে উচ্চচাপ, এটা যখন দেখা যায়, তখন কিন্তু বৃষ্টিপাত বিঘ্ন হয়, তখন কিন্তু বৃষ্টি হয় না। মানে জিনিসটা খুব ইন্টারেস্টিং। ধরুন এল নিনো চলছে, এল নিনো চলাকালীন আমাদের উপমহাদেশে বৃষ্টি হওয়ার কথা নয়, কিন্তু যদি ইন্ডিয়ান ওশেন ডাইপোল অ্যাক্টিভ থাকে, মানে বঙ্গোপসাগরের নিম্নচাপ, আরব সাগরে উচ্চচাপ, এগুলো সব তুলনামূলক বলছি কিন্তু, ঠিক আছে? আরব সাগরের উচ্চচাপ মানে পুরো এই জায়গাতে উচ্চচাপ এরম নয়, তুলনামূলক। বঙ্গোপসাগরের জল কিছুটা বেশি গরম, আরব সাগরের জল কিছুটা বেশি ঠান্ডা, তখনই আরব সাগরের উচ্চচাপ এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ বলছি। এই ফেজ যদি থাকে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোলের পজিটিভ ফেজ। এই ফেজ থাকলে বৃষ্টি তখন হবে, এল নিনো কন্ডিশন থাকলেও হবে। কিন্তু যদি এল নিনো হলো এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ওশেন ডাইপোলের নেগেটিভ ফেজ চলে আসছে, অর্থাৎ লো প্রেশার আরব সাগরে, হাই প্রেশার বঙ্গোপসাগরে, তখন কিন্তু
উপমহাদেশে একদম বৃষ্টি হবে না, তখন একদম খরা হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল, ঠিক আছে? অর্থাৎ ভারত মহাসাগরের এই যে দুটো অংশের আলাদা আলাদা তাপমাত্রা, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, যেহেতু জলবায়ুর সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মনে রাখবেন, আমাদের ক্লাইমেটোলজির অনেক টার্ম রয়েছে এবং অনেকটা কিন্তু বোঝার বিষয় রয়েছে, ঠিক আছে? এই যতগুলো আমি এখানে টার্ম ব্যবহার করলাম, বিষয় আলোচনা করলাম এবং কনসেপ্টগুলো, ঠিক আছে? গতকালও বেশ কিছু কনসেপ্টের কথা বলেছি, আজকে অনেক কনসেপ্টগুলো বললাম, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, তৈরি করে নেবেন। দরকার ভিডিওটা আরেকবার শুনে নেবেন, কারণ ডিটেল নোটসের মধ্যে কিন্তু ডিটেল এক্সপ্লেনেশনটা নেই, কারণ শর্ট নোটস আমাদের পড়তে হয়, জানতে হবে, ইনফরমেশানগুলো চট করে রিভিশনের জন্য করতে হয়। তো যাই হোক, দরকার হলে আরেকবার শুনে নেবেন ভিডিওটা, বা যদি প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করে নেবেন যে এই টপিকটা স্যার আরেকটু বলে দিন আমাকে, ঠিক আছে? এগুলো বুঝতেই হবে, ক্লাইমেটোলজির এই পোর্শনটা বুঝতেই হবে। ওকে, পুরো ক্লাইমেটোলজি যাই থাকুক না কেন, সেটা কনসেপচুয়ালজির জায়গার উপর দিয়ে যাবে, তো সেটা খুব ভালো করে চর্চা করাটা খুব দরকার, ভালো করে বুঝে নেওয়াটা দরকার। ওকে, আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার সিলেবাসটা একটু দিয়ে দেবেন। বেশ, ঠিক আছে, ওকে, সিলেবাসটা বুঝতে পারছি না তো, ওই জন্য। ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।